পয়সা হয় ক্ষতি কি, দিস দ্য রিয়ালিটি। এই কাজগুলো কি ডক্টর মোহাম্মদ ইউনূস চেয়েছেন বা করেছেন? তার কি কোনো কমিশন গেছে সেখানে? একটা ডিসিরা যে ট্রান্সফার হয়েছে, এখানে 300-400 কোটি টাকা একজন চুরি করেছে, কেউ কি বলতে পারবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়িতে 1 কেজি আম কিনে দিয়েছে এই টাকা নিয়ে? কেউ করেনি তো সেই কাজগুলো। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যবহার করে তারা এই অপকর্মগুলো করেছেন, তার সঙ্গে মুনাফিকি করেছেন, তার সঙ্গে বেইমানি করেছেন, এবং তাকে বিপদে ফেলে এখন যার যার মতো করে পিছন থেকে সটকে পড়ে সব দোষ এই বয়স্ক মানুষটার উপর দিচ্ছেন। এটা খুব খারাপ একটা জিনিস, এজ এ আনগ্রেটফুল নেশন। তো কাজেই এই যে উনি যে ব্যর্থ হবেন, এটা তো একেবারে আমরা তাকে ব্যর্থ করার জন্য ওনার আশেপাশের প্রত্যেকটা লোক, রাজনৈতিক দলগুলো বিশেষ করে যারা আছে তারা 10 হাতে কাজ করেছে। অন্যান্য যারা চেষ্টা করেছে তারা আসলে পেরে ওঠেনি। এত বড় একটা প্রশাসন যন্ত্র, এত যেখানে অভিজ্ঞতা নাই, হাজার হাজারো অভাব অভিযোগ, এর মধ্যে তিনি ভালো করবেন কিভাবে? তিনি যে এখন পর্যন্ত বেঁচে আছেন, আর আমাদের দেশে যে এখন পর্যন্ত আমি রাস্তাঘরে কাপড় চোপড় নিয়ে হাঁটতে পারছি, রাস্তা সবাই বের হওয়ার পর যদি বলে রানী সাহেব আপনার জামাটা অনেক ভালো খুলে রেখে যান, আমার তো কিছু করার নেই। অবস্থা তো এখানে এই অবস্থা। এটা আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ এই দেশটাকে ইউনূস সাহেবকে ভালো রাখছেন, আমাকেও ভালো রেখেছেন, এখন পর্যন্ত আমরা বেইজ্জতি হই নাই, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি গোলাম আল্লাহ রানী। সোহরাব হাসান, দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেছেন বাংলাদেশ দীর্ঘদিন অবাধ ও সুষ্ঠু নির্বাচন থেকে বঞ্চিত হয়েছে। আগামী বছরের নির্বাচন হবে হাসিনা পরবর্তী বাংলাদেশের জন্য একটি বড় পরীক্ষা। সেই পরীক্ষা উত্তীর্ণ হবার জন্য সরকারের সক্ষমতা দেখেন কি? নির্বাচন তো সরকার করে না, শুধু প্রশাসনও করে না, শুধু নির্বাচন কমিশনও করে না। নির্বাচন করে, নির্বাচন হচ্ছে জনগণের জন্য, আর নির্বাচনের অংশীদার হচ্ছে বা নির্বাচনের প্রতিযোগী হচ্ছে রাজনৈতিক দলগুলো বা ব্যক্তি। এখন রাজনৈতিক দল যদি সহযোগিতা না করে, মৌলানা রনি ভাই যা বলছিলেন এই অনুষ্ঠানের আগে, যদি সেটি সত্যি সত্যি হয় যে নির্বাচনের আগেই হানাহানি শুরু হয়ে গেল, কে প্রার্থী হবে, এক দলে যদি 5 জন প্রার্থী থাকে এবং তারা আত্মকলহে লিপ্ত থাকে, তখন নির্বাচনটা কিভাবে হবে? আবার দলের সঙ্গে দলের যদি এই হানাহানি হয়, তো দলের সঙ্গে দলের হানাহানি সব জায়গায় হবে না। কারণ আমরা তো দেখি যে বিএনপি ছাড়া সব জায়গায় যোগ্য প্রার্থী দেবে বা জনসমর্থন আছে এরকম দল খুব কম, নেই বললেই চলে। এখন এই নির্বাচনে একটা সমস্যা হলো যে এই নির্বাচনে মানুষ জানে যে কোন দল জয়ী হবে, এটা একটা সমস্যা, বিরাট সমস্যা। হ্যাঁ, প্রশাসন মনে করবে যে দল জয়ী হবে আমি তার পক্ষেই থাকি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাই মনে করবে। আবার যারা জয়ী হতে পারবে না তারা মনে করবে তাহলে আমি যেহেতু জয়ী হতে পারবো না, তাহলে এই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে না হয় তার একটা চেষ্টা করতে পারে। এক্ষেত্রে আমি মনে করি যে প্রতিযোগী দলগুলোর মধ্যে একটা, এই যে এখন জুলাই সনদ নিয়ে যে আলোচনা হয়েছে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য, এর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনটি কিভাবে করবে তার, সেক্ষেত্রে একটি ঐক্যমত্য। সোহরাব হাসান, আমি যদি একটি বিষয় মনে করিয়ে দিই, দ্বাদশ নির্বাচনের আগে দেশাপতিকের এই আয়োজনে এসে আপনি বলেছিলেন, প্রশ্ন তুলেছিলেন যে নির্বাচনে উত্তম বিকল্প থাকছে কিনা। ত্রয়োদশ নির্বাচনের ক্ষেত্রে যদি সেই প্রশ্ন আমি আপনার কাছে রেখে যাই যে উত্তম বিকল্প থাকছে কিনা জনগণের জন্য, আমি উত্তরটি নিব বিরতির পর। দর্শক, দেশাপতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক, আমরা আবারও ফিরছি আলোচনায়। সোহরাব হাসান, যেমনটি দ্বাদশ নির্বাচনের আগে আপনি প্রশ্ন রেখেছিলেন জনগণের সামনে উত্তম বিকল্প থাকছে কিনা, একই প্রশ্ন আমি আপনার কাছে রাখতে চাই, ত্রয়োদশ নির্বাচনের মধ্যে আসলে জনগণের সামনে উত্তম বিকল্প থাকছে কিনা। দুটার প্রেক্ষাপট কিন্তু আলাদা। 2024-এর নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন দল বা সরকার তারা বিকল্প যাতে না থাকে সেই ব্যবস্থা করেছিল। এখন কিন্তু সেরকম ব্যবস্থা সরকারের পক্ষ থেকে সেটি নেই। এখন আমাদের প্রধান 2 দলের এক দল নির্বাচন করতে পারছে না, মানে এখন যে তাদের এখন যে অবস্থা, অর্থাৎ তাদের কার্যক্রম নিষিদ্ধ। তাই কার্যক্রম নিষিদ্ধ থাকলে তারা কিভাবে নির্বাচন করবে? সেক্ষেত্রে আপনি যদি বলেন যে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে সেই সমান প্রতিদ্বন্দ্বিতা হবে না, কিন্তু কেউ আপনাকে বাধা দেবে না যে আপনি নির্বাচনে দাঁড়াতে পারবেন না, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না, অংশ নিতে পারবেন না। দুটোর সরকারের পক্ষ থেকে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো বাধা বা কোনো নির্দেশনা থাকবে না, নির্বাচন কমিশনের পক্ষ থেকেও থাকবে না। সেই বাস্তবতাও যদি আমরা না ধরি, আরো একটি বিষয় কিন্তু সামনে আসছে। আমরা দেখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর আপত্তি না থাকলেও ভিন্ন মত কিন্তু আছে। জামায়াত ইসলামী চাইছে যে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে, পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। এনসিপি দাবি করছে ইসি পুনর্গঠনের। কোন একটি রাজনৈতিক দল যদি নির্বাচন থেকে সরে যায়, তখন আসলে নির্বাচনের সমীকরণটা আরো জটিল হয়ে উঠবে কি? না, জটিল হবে না, একটা অপূর্ণতা, একটা আক্ষেপ থাকবে, এবং সেই আক্ষেপটা কিভাবে যাতে না থাকে সেই জন্যই কিন্তু জুলাই সনদের এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন দিনের পর দিন, মাসের পর মাস যে বৈঠক করে একটা জায়গায় আনতে চাচ্ছে, সমঝোতায় আনতে চাচ্ছে। আমার ধারণা যে কোনো দল এভাবে ঘোষণা করে যে আমরা নির্বাচন করব না, সেই এখন পর্যন্ত সেটা মনে হয় না। আর আপনি বলছিলেন যে কেউ পিআর পদ্ধতি চাচ্ছে, কেউ জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চাচ্ছে, সেটা চাইতেই পারে, দলীয় এজেন্ডা।
যেমন কেউ তো বাংলাদেশকে সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চায়, কেউ ইসলামী রাষ্ট্র হিসেবে দেখতে চায়, সেটা তার রাজনীতি, জনগণের কাছে যাক, যে যার মতো করে তারা জনগণকে বোঝাক, জনগণ যদি তাদের যাকে সমর্থন করবে সেই তার নীতি কর্মসূচি নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করবে। যে বিষয়টা হচ্ছে যে প্রশাসন কতটা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে, ভয়ভীতির ঊর্ধ্বে থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তার উপর কিন্তু নির্ভর করবে নির্বাচনটা কতটা সুন্দর হবে, কতটা গ্রহণযোগ্য হবে, কতটা আদর্শ নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা তো বলেছেন ইতিহাসে সেরা নির্বাচন করতে চায়। যদি সেরা নির্বাচন নাও হয়, অন্তত মানুষের কাছে গ্রহণযোগ্য নির্বাচনটা হয়। কারণ না হলে মানুষ কিন্তু গত 3 নির্বাচনের সঙ্গে মিলেই দেখতে চাইবে। আপনি যে আশঙ্কাটা করছেন যদি কোনো দল নির্বাচন বর্জন করে, তখন কিন্তু ওই প্রশ্নটা আসবে। এই যে 24-এর গণ অভ্যুত্থান, এতগুলো মানুষের জীবন দান, সেটা কি ব্যর্থ হবে? আমি আশা নিশ্চয়ই প্রশ্ন সাপেক্ষ। ধন্যবাদ জানাচ্ছি গোলাম আলো রনি। বলা হয়ে থাকে কিংবা রাজনৈতিক অঙ্গনের গুঞ্জন আমরা শুনি যে লন্ডন বৈঠকের পর প্রধান উপদেষ্টা বিএনপির প্রতি কিছুটা ঝুঁকে গেছে। এর নেপথ্যের কারণ হিসেবে আবার একটা আলোচনা আমরা শুনি যে সরকারের সেফ এক্সিট আছে। আপনি এমনটি মনে করেন কি? সবাই এরকমই মনে করে, আমি ওরকম মনে করি যে কোনো মানুষই যখন কোনো একটা রুমে ঢুকে যায়, কোথাও ঢুকে যায়, তার দ্বিতীয় চিন্তা হলো এখান থেকে তিনি বের হবেন কীভাবে, বের হওয়াটা কেমন হবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তো একেবারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এরকম কোনো সিল সাপোর্ট পেয়ে পার্মানেন্ট গ্যারান্টি লেটার নিয়ে আসেন নাই যে আমির তো তিনি এখানে ক্ষমতায় থাকবেন। ফলে একটা নির্দিষ্ট সময় তাকে যেতে হবে এবং যাওয়ার জন্য তাকে অবশ্যই নিরাপদ একটা সেফ এক্সিটের কথা ভাবতে হবে। এবং সেক্ষেত্রে বিএনপির চাইতে নির্ভরযোগ্য, বিএনপির চাইতে যাকে বলা হয় বিশ্বস্ত এবং নিরাপদ সেফ এক্সিট সঙ্গত কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূস অন্য কারোর মধ্যে দেখতে পাচ্ছেন না। তো সেক্ষেত্রে বিএনপির সঙ্গে তার একটা বন্ধুত্ব হতে পারে, সম্পর্ক হতে পারে, এটা বোঝার জন্য রকেট বিজ্ঞানী হওয়ার দরকার নেই, খুব স্বাভাবিক একটা বিষয়। নাম্বার 1। নাম্বার 2 হলো যে এখন যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশে, সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমে এসে যাদের সাথে বন্ধুত্ব করেছিলেন, এনসিপি, জামাত থেকে শুরু করে চরমোনা ইসলামপন্থী যারা আছে, অসাধারণ একটা সুন্দর তার বন্ধুত্ব ছিল। 11 মাস ধরে এই বন্ধুত্বটা চলেছে। এখন শেষ সময় এসে তারেক রহমান সাহেবের সঙ্গে তার যে বন্ধুত্বটা, এটা আসলে অন্য সময় মেনে নিতে পারছে না। তারাও না পারতেছে বলতে, না পারছে সহ্য করছে, না পারছে মোকাবেলা করতে, তাদের হিংসায় অঙ্গ জ্বলে যাচ্ছে। এবং এর ফলে কি হলো যে আপনি দেখুন যে বিএনপির মধ্যে একটা খুশির বন্যা বয়ে যাচ্ছে। তারা তো বলেই দিয়েছে যে তারাই ক্ষমতা আসছে অ্যাজ ইট ইজ। তারপরে আগামীতে প্রধানমন্ত্রী কে হবেন সেটা হলো জনাব তারেক রহমান সাহেব হবেন। এবং নির্বাচনের যেটা বিষয় থাকে সেটা হলো আনসার্টেনিটি, যে আপনি পাশাপাশি নির্বাচন করবেন এবং আপনি কে বিজয়ী হবে কে পরাজিত হবে এটা বোঝা যায় না। কিন্তু এখানে তারেক রহমান সাহেব এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে যে সমঝোতা, বৈঠক, বন্ধুত্ব, এর ফলে কি হলো একেবারে 100% নিশ্চয়তা এসে গেছে যে বিএনপি ক্ষমতায় আসছে। আর বিএনপি ক্ষমতা আসলে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন। তো এটা আসলে যখন একটা নির্বাচন সম্পর্কে, প্রতিযোগিতার সম্পর্কে আপনি আগাম ধারণা করতে পারেন, তাহলে সেটা আর যাই হোক না কেন সেটা সিলেকশন হয়, ইলেকশন হয় না। তো যেহেতু এটা ইলেকশন, ওইভাবে আমরা সবাই ধরেই নিয়েছি যেখানে বিএনপির পাশে কেউ দাঁড়াতে পারবে না, প্রতিযোগিতা করতে পারবে না। তারেক রহমান সাহেব শতভাগ নিশ্চিত, মানে আকাশ থেকে যদি আলাদা কোনো সুনামি না হয়, বজ্রপাত না হয়, কিংবা উল্কা ঝড় না হয়, তাহলে তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রী হওয়া কেউ ফেরাতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে তারেক রহমান সাহেবের যারা বিরোধী পক্ষ রয়েছে তাদের একটা সমঝোতা করা উচিত, হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির সঙ্গে, যে ঠিক আছে জনাব আপনি প্রধানমন্ত্রী হবেন, আপনি সংসদের সংখ্যাগরিষ্ঠ পাবেন, আমাদেরকে কিছু দেন, অসুবিধা কি? আমরা তো এমনি এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে অনেক কিছু চাচ্ছি এবং তিনি আমাদেরকে দিচ্ছেন, তো আপনি আমাদেরকে কিছু দেন। এইভাবে সমঝোতাটা হলে কি, এমনি তো সিলেকশন যদি হয়ে যায়, সমঝোতা হলে পার্লামেন্ট অনেক সুন্দর হবে আর কি। এবং শেখ হাসিনা শেষের দিকে যে কাজগুলো করেছেন, তিনিও তো সমঝোতা করে কাজ করেছেন। ইনূস সাহেবকে কিছু দিয়েছেন, মেনন সাহেবকে কিছু দিয়েছেন, সবাইকে দিয়েছেন, জাতীয় পার্টিকে কিছু দিয়েছেন, আবার তাদের মধ্যে বিরোধ হয়েছে, এগুলো আবার নিষ্পত্তি করে দিয়েছেন। হয় কি, বাংলাদেশে যে কোনো একটা কুপ্রথা, এটা একবার চালু হলে না এটা বন্ধ হয় না। তো আমাদের এখানে ঘাড়ের উপর যেভাবে 2014 সনের একটা বিনা ভোটের নির্বাচন সিল পড়ে গেছে, আমরা তো মোরাললেস শেখ হাসিনা অপকর্ম করেছেন, কিন্তু আমরা তো মেনে নিয়েছি। আমরা তো তার দায় আমাদের, মানে যারা হয় কি অন্যায় যে করে আর অন্যায় যে সহে, উভয় তো সমান অপরাধী। তা আমরা তো ওনার যে বিনা ভোটের নির্বাচন মেনে নিয়েছি, রাতের ভোটের নির্বাচন তাও মেনে নিয়েছি, আমির নির্বাচন মেনে নিয়েছি। তো এই তিনবার মেনে নেওয়ার পরে আমাদের যে মেরুদণ্ড, আমাদের যে সিলেকশন ক্যাপাবিলিটি, তারপরে আমাদের যে ঘাড়, যেটাকে আমাদের ফরিদপুরের ভাষা বলে ঘেড়ি, ঘাড়কে বলে ঘেড়ি, আমাদের ঘেড়ি বলতে যে কিছু একটা আছে, এটা আমার কাছে মনে হচ্ছে না। তো সেক্ষেত্রে বিএনপির সাথে যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সমঝোতা করেছেন, বন্ধুত্ব করেছেন, অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি ওইভাবে সমঝোতা করেন, তাহলে ওই যে একটা গান আছে না, ওম শান্তি ওম, তাহলে আমরা এটা শান্তির পথে যেতে পারবো। এই শান্তি ছাড়া এখানে আসলে বিএনপির হাতে এখন যে ক্ষমতা, ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে যে ক্ষমতা, এবং দুটো বৃহৎ শক্তি একত্র হয়ে গেছে, রাশিয়া এবং আমেরিকা যদি এক হয়ে যায়, এখানে বলেন তো ইউক্রেনের কি করার আছে? কিছু করার নেই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যন্ত শেষ করছি দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।